আমরা দামাল বাংলার পক্ষ থেকে দামাল অর্থাৎ দলিত আদিবাসী মাইনরিটিজ আন্দোলন লীগ, আপনারা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না, কিন্তু দামাল নামটা জানেন। তো আমাদের দামালের শুরু কিভাবে হয় এবং দামাল 100% যা বলেছে সব যা বলেছে 100% মিলে গেছে। এই প্রসঙ্গে দামাল প্রসঙ্গে আমাদের উৎপত্তি কিভাবে আমরা সেটা বলে আজকে সিচুয়েশনটা সম্পর্কে প্রথমে আমি বলছেন দামাল বাংলার অন্যতম কনভেনার। আমরা কিন্তু প্রথম তোমাকে দেবো না, ঠিক আছে, আমরা সবাই কনভেনার, আমরা যারা আছি সবাই একসঙ্গে। প্রথমে আমাদের দীপক ব্যাপারী বলছে যে আসলে আজকে যে সিচুয়েশন ভয়াবহ, এনআরসি এসআইআরটাই যে প্রকৃত এনআরসি সেই বিষয়ে দীপক প্রথমে বলছে, তারপরে দামাল বাংলার সম্পর্কে বলে একটু ডিটেল বলবে শিখাদি, তারপরে মানুষ বলবে। মানুষ আজকে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল, যেটা গৌতমও বলে থাকে যে এই পাড়ের লোকেরা যারা আদি তাদের কি বিপদ হতে পারে। তারপরে আর সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাবে, বাকি সুজয় এরা সব অল্প অল্প করে বলে আমি লাস্টে বলবো আমরা কি চাই, তারপর প্রশ্নোত্তর। তো এখন বলছে আমাদের দামাল বাংলার অন্যতম কনভেনার দীপক ব্যাপারী। নমস্কার। বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন বিগত কয়েক বছর ধরে এনআরসির একটা আবহাওয়া চলছিল, তারপরে পশ্চিমবাংলায় শুরু হলো এই এসআইআর প্রক্রিয়া। তো আমরা শুরু থেকেই বলছিলাম যে এসআইআর প্রক্রিয়াটা কিন্তু যে উদ্যোগে বা যে পদ্ধতিতে শুরু হচ্ছে এই পদ্ধতিটা কিন্তু পুরোটাই ইউনিক। এটা নর্মাল যে এসআইআর বা নর্মাল যে ভোটার তালিকা সংশোধন তার সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে গত কয়েকদিন আগে অসমে যারা এনআরসি নিয়ে কাজ করেছেন সেরকম একজন কমল চক্রবর্তী তিনি ফোন করেছিলেন, ফোন করে বলছেন যে আমাদের এখানে এনআরসি হওয়ার পরে নাগরিকত্ব প্রমাণের জন্য যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছিল পশ্চিমবাংলায় এসআইআর এর ক্ষেত্রে একই ধরনের ডকুমেন্টেশন এবং হ্যারাসমেন্ট হচ্ছে। তিনি দীর্ঘদিন ওখানকার মানুষদের যাদের নাগরিকত্ব কেটে গেছিল সেই সমস্ত মানুষদের নিয়ে আইনি লড়াই করছিলেন এই কমল চক্রবর্তী। তো তিনি আমাকে ফোন করে বলছেন তোমাদের ওখানে যা যা চলছে এটা এনআরসিতে এখানকার মানুষের নাগরিকত্ব প্রমাণের জন্য যা যা ডকুমেন্ট চাওয়া হচ্ছে ঠিক একই জিনিস, একই রকম হ্যারাসমেন্ট। এবং সব থেকে বড় হ্যারাসমেন্ট অপেক্ষা করছে এই এসআইআর তালিকা থেকে বাদ যাওয়া নামগুলো, কারণ তারা পড়ে যাবে এনআরসির মধ্যে। এসআইআর প্রক্রিয়া থেকে যারা বাদ যাবে প্রতিটি মানুষ এনআরসির ফাইনাল খেলায় পড়ে যাবে, এবং যেটা অতিরিক্ত মর্মান্তিক বিষয়, যেটা অসমের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা বাংলায় হতে যাচ্ছে। অর্থাৎ ঘুর পথে এসআইআর এর নামে পশ্চিমবাংলায় যেটা চলছে সেটা হচ্ছে এনআরসি, এটা এসআইআর নয়। এটা আমরা শুরু থেকে বলছিলাম, অনেকে বিশ্বাস করেনি। মানিক ফকির আমাকে অনেকেই গালাগালি করেছে, তোমরা অতিরিক্ত অ্যাডভান্স অনেক কিছু বলে ফেলো যেগুলো ঠিক না। তো আপনাদেরকে একটা প্রমাণ আমি দেখাই। যেমন নির্বাচন কমিশন প্রথম ঘোষণা কি করেছিল, জ্ঞানেশ কুমার বলেছিল যে 2002 সালের তালিকায় যার নাম আছে বা বাপ ঠাকুরদার নাম আছে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। এটা আপনারা গুগল বা যে কোনো চ্যানেলে খুললে আপনারা দেখে নেবেন জ্ঞানেশ কুমার কি বলেছিল। এবং তার সাথে সাথে সমস্ত গদি মিডিয়া চিৎকার করেছিল এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা বা যারা বিরোধিতা করছে তারা হচ্ছে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এসআইআর কোনো টেনশনের কিছু নেই, এটা এনআরসি নয়, এখানে এমন কিছু দেখাতে হবে না যার জন্য মানুষের হয়রানির শিকার হতে হবে বা কিছু। কিন্তু আমরা দেখলাম যে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যারা বিএলও তাদের কাজের চাপের জন্য প্রথম দিকে অনেক এসআইআর এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষকরা অনেকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন, অনেক সুসাইড করেছেন। আমি সেই পার্টটা বাদ দিলাম, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম বিএলওরা মিডিয়ার সামনে এসে বা নিজে সরাসরি ফেসবুক লাইভ করে তারা বলছেন যে এই এসআইআর প্রক্রিয়াতে যে ভয়ঙ্কর পদ্ধতি নিত্য নতুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন সেটা এনআরসির থেকেও ভয়াবহ, এবং এই পাপ কাজ আমরা করতে পারবো না। কারণ এই পাপ কাজের ভাগিদার আমরা হতে পারবো না, মানুষের নাগরিকত্ব ভোটাধিকার অস্তিত্ব সংকটে ফেলতে পারবো না।
এই জন্য গণহারে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে বিএলওরা গণহারে গণপদত্যাগ করছেন, বিডিওর কাছে এসডিওর কাছে গিয়ে পদত্যাগপত্র দিচ্ছেন। অর্থাৎ তারা বুঝতে পারছেন, তারা যেহেতু কাজটা করছেন, তারা বিএলওরা বুঝতে পারছেন। এবং আগের দিন একটা বিএলও ভিডিও দেখলাম, সেই বিএলও বলছে যে আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারছি এটা কত ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে। কারণ এরপরে যখন এই এসআইআর প্রক্রিয়া থেকে নামগুলো বাদ চলে যাবে, সেই নামগুলো বাদ যাওয়ার সাথে সাথে তার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, ভোটার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ভোটার কার্ড থেকে আধার কার্ড করেছেন, প্যান কার্ড করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেগুলো ধীরে ধীরে সব ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্যাংক, সম্পত্তি, চাকরি, পড়াশুনো এবং শেষ মোবাইল কানেকশন সেটা পর্যন্ত বন্ধ করে দেবে সরকার। এবং আপনার সম্পত্তি ওই সিএ ইত্যাদির আইন অনুযায়ী এনিমি প্রপার্টি হয়ে যাবে, যেহেতু আপনি দেশের নাগরিক নন। ফলে এটা যে কি মারাত্মক দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা আজ করেছিলাম এবং সেই জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করছিলাম। ফলে আমরা জোর দিয়ে বলছি, এই যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখেছেন যে এই এসআইআর প্রক্রিয়া কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। অন্য আরো যে 12-13টি রাজ্যে হচ্ছে সেখানকার এসআইআর প্রক্রিয়ায় কিন্তু এই ধরনের যে জটিল বিষয় এখানে বাঙালির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অন্য কোনো রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় নেই। এমনকি বিহারে যেটা হলো, বিহারেও কিন্তু এই ধরনের জটিলতা ছিল না, উত্তরপ্রদেশেও ছিল না। ইভেন পশ্চিমবাংলায় যেটা করেছে, এখানকার নাগরিকদের বিশেষ করে মুসলিম এলাকার ভোটারদের নাম কাটার জন্য বিজেপি ফর্ম 7 ফিল আপ করে গাড়ি ভরে ভরে গিয়ে এসডি অফিসে নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছে, যাতে মুসলিম ভোটটা তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, যাতে শুধুমাত্র বিজেপির মানে এটার ভোট চুরির যে অভিযোগ রাহুল গান্ধী নিয়ে এসেছিল সেটার একটা এক্সটেন্ডেড ভার্সন, একটা নতুন রূপ, নতুন পদ্ধতি বিজেপি আবিষ্কার করছে নিত্য নতুন ভাবে। ফলে আমরা আশঙ্কা করছি যে আগামী দিনে এই এসআইআর প্রক্রিয়া থেকে যখন ফাইনাল লিস্টটা বেরোবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে, সেই বেরোনোর পর যেভাবে চারিদিকে মৃত্যু মিছিল শুরু হয়েছে, যেভাবে মানুষের ক্ষোভ শুরু হয়েছে এবং যেভাবে বিজেপি ফর্ম 7 দিয়ে মানুষের ইচ্ছাকৃতভাবে ভোটাধিকার বা ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে 14 তারিখে ফাইনাল লিস্টের পরে, কিন্তু এই বিষয়টা অনেক ভয়াবহ দিকে যাচ্ছে এবং মানুষ এনআরসির যে আতঙ্ক যেটা আসামে দেখেছি আমরা, যেটা এসআইআর উপলব্ধ করছে মানুষ কিন্তু শেষ কামড়টা দেবে। এবং আমার মনে হয় 14 তারিখের পরে কোনো পার্টির নিয়ন্ত্রণে মানুষের ক্ষোভ আর নিয়ন্ত্রণ থাকবে না। সেক্ষেত্রে মানুষ তার নাগরিকত্ব, তার অস্তিত্ব, তার ভোটাধিকার রক্ষার জন্য যে কোনো পদ্ধতিতে আন্দোলন করতে পারে, সেটা হয়তো গণ অভ্যুত্থানের দিকেও যেতে পারে। ধন্যবাদ। বলবেন আমাদের দামাল বাংলার অন্যতম কনভেনার শিখা মণ্ডল। সবাইকে নমস্কার। দামাল বাংলার আজকের যে সম্মেলনটা চলছে, প্রেস কনফারেন্স, এই কনফারেন্স থেকে আজকের মানিক ফকি এই পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ একটা বার্তা দেবেন বলে এই কনফারেন্স। মানিক ফকিরের উদ্যোগে দামাল বাংলা দীর্ঘদিন ধরে আজকে যে বিষয়টা চলছে, মানে এসআইআর পার্টটা যেটা চলছে, এসআইআর মানে এনআরসি, এবং এই যে এনআরসি পশ্চিমবঙ্গে হবে আসামের মতো, এটা দামাল বাংলার কিন্তু আজকের নতুন কথা নয়। কারণ আজকের আমরা কোনোভাবে অবাক হচ্ছি না, কারণ মানিক ফকির 2019 সাল থেকে এই একই কথা বলে এসেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কিন্তু আসামে যেভাবে এনআরসি হয়েছে সেই এনআরসিটা হবে। কিন্তু এখানে কি হয়েছে, নির্বাচন কমিশন প্রথমে ভাঁওতা দিয়ে কিভাবে মানুষের কাছ থেকে ডকুমেন্টসগুলো আদায় করবেন সেই পদ্ধতিটা প্রথমে করে নিয়েছেন। প্রথমে বললেন 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম থাকবে তাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না, সবাই আমরা ফর্ম ফিল আপ করেছি, জমা দিয়েছি, যাদের আত্মীয় স্বজনের নাম আছে সেইভাবে লিঙ্ক করে আর লিঙ্ক অনুযায়ী আমরা জমা দিয়েছি। কিন্তু মানুষ বুঝতে পারেনি যে এর ভয়াবহতা কি হতে চলেছে। যত এনআরসি এগিয়ে আসছে, মানে আমরা এটাকে এসআইআর বলছি না, আমরা এটাকে এনআরসি বলছি, যত এনআরসির কাজ এগিয়ে আসছে তত মানুষের মধ্যে কিছু ভুল ধারণা তৈরি করার জন্য কিছু কিছু বিরোধী পক্ষ পশ্চিমবঙ্গে উঠে পড়ে লেগেছেন, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছেন,
তারা অনেক সময় বলেছেন, আমি নাম না করে বলছেন যে মুসলমানদের কোনো ভয় নেই। আজকের বুঝতে পারছি মুসলমানদের ভয় আছে কি না। আমার লোককে আমি ফোন করে দেখেছি, প্রত্যেকের বাড়িতে নোটিশ গেছে। কারোর বাবার নামের আগে আলী ছিল, মাঝখানে আলী ছিল, এখন আলীটা নেই কেন? কারোর নামের সঙ্গে বানানের তফাৎ হচ্ছে আগের সঙ্গে এখন। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যারা ভেবেছিল যে এই এনআরসি মানে শুধু উদ্বাস্তুদের ভয়, আজকের এনআরসি মানে সবারই ভয়, এটা মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। একদিন মনে করেছিল, এপার বাংলার মানুষ ভেবেছিল এনআরসি মানে উদ্বাস্তুদের ভয়, তারা দেশ ছাড়া হবে। আবার হিন্দুরা ভেবেছিল এনআরসি মানে মুসলমানদের ভয়, হিন্দুদের কোনো ভয় নেই। অর্থাৎ আমরা জাগবো না, আমরা এই লড়াইটা করব না। মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল, প্রত্যেকটা বাঙালি চুপ ছিল। বাংলার কি অবস্থা কেউ ভালো করে ভাবতে চায়নি। একদিন কিন্তু এই কারণে দামাল বাংলা আলাদা হয়ে গিয়েছিল। নো এনআরসি মুভমেন্ট, এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ, বিভিন্ন সংগঠন কলকাতায় কিলবিল করেছিল একটা সময়। এখন তাদের কাউকে দেখা যায় না। যখন এনআরসি চলছে তখন তারা সবাই হা হয়ে গেছে, একমাত্র দামাল বাংলা ছাড়া। সেই বিরোধের কারণে একদিন ওই সব সংগঠনের সঙ্গে আমাদের মতবিরোধ হয়েছিল, তাই আমরা আলাদা হয়ে গিয়ে দামাল বাংলা নাম দিয়ে আলাদা একটা সংগঠন করেছিলাম, যে এছাড়া কোনো উপায় নেই। কারণ ওদের বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্যের কোনো মিল হচ্ছে না, তফাৎ অনেক জায়গায় আছে। তাই আমাদের বক্তব্যটা যে ঠিক ছিল, আজকের মানুষ কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে। আজকে যে নওশাদ সিদ্দিকী বলেছিল মুসলমানদের ভয় নেই, আমি তো দেখছি অহরহ মুসলমানদেরকে ডাকছে নোটিশ পাঠিয়ে। প্রমাণ করবে কি করে? কোথায় উদ্বাস্তুদের নোটিশ পাঠাচ্ছে? সব তো এপার বাংলা লোকেদের। হিন্দুদের বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়ে গেল, দিয়ে দিল। তাহলে কোথায় শুধু মুসলমানদের ভয়? তাহলে এপার বাংলার ভোটিদেরও তো ভয়। প্রত্যেকের বাড়ি কিছু না কিছু কারণ না কারণ নামে নোটিশ যাচ্ছে, এবং প্রত্যেকটা বিডিও অফিসে ভিড় জমে যাচ্ছে। মানুষের হয়রানির শেষ নেই। যেভাবে আজকের আইন জানতে হবে না, যেটা হচ্ছে সেটা বাস্তব, সেটা হচ্ছেই। তাহলে সেই দিকে যদি তাকিয়ে দেখি, এনআরসি হচ্ছে এটা বুঝে নিতে হবে, এবং সেটাই চলছে। মানুষের এই হয়রানি করে করে যখন দেখবেন এই ডকুমেন্টস দিলেন, হলো না, তাদের মনোপিত হলো না, তো বাদ দেওয়া যাচ্ছে না। কারণ ওদের কিন্তু একটা এজেন্ডা আছে যে মানুষকে, বাঙালিকে, প্রচুর বাঙালিকে বাদ দিতে হবে। তা বাদ দিতে গেলে কি করতে হবে? কোনো কারণে বাদ দিতে হবে। তাহলে এই ডকুমেন্টস চেয়েছি, এটা দিতে পারলো, এটাই তো আর হবে না, অন্যটা নিয়ে এসো। কখনো বলছি মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, অ্যাডমিট হবে না। আবার যাই হোক, হাইকোর্টে কেস হয়ে গিয়ে আবার অ্যাডমিটটা অ্যাড হয়ে গেছে। কিন্তু এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হবে। আমি বহু মানুষের কাছে ফোন করেছি যারা বলছে কোন রকমের, হয়তো আমার নাম শিখা রানী মন্ডল, আমার নাম শিখাটা আলাদা হয়ে গেছে, রানীটা আলাদা হয়ে গেছে, সেই জন্য আমার বাড়িতে নোটিশ আসছে। আমি আগে প্রমাণ করতে হবে আমি শিখা রানী একসঙ্গে আছি না আলাদাভাবে, এই দুটো, এই মাঝখানের গ্যাপটা কোন জায়গায় ঠিকঠাক, এটা আমি কিভাবে প্রমাণ করব? আর এই প্রমাণটা যদি আমরা না করতে পারি, ইচ্ছাকৃতভাবে আমাদের নাম ডি ভোটার করে দেবে, যাতে আমরা ভোট দিতে পারবো না। এইভাবে প্রত্যেক মানুষের, তাহলে আজকের আমরা বুঝতে পেরেছি যে এটা শুধু উদ্বাস্তুদের সমস্যা নয়, এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, এটা প্রত্যেক বাঙালি, হিন্দু, মুসলমান প্রত্যেকেরই সমস্যা। প্রত্যেক মানুষ যারা আজকের মনে করছেন যে ওর বাড়িতে নোটিশ এসেছে, সে কিন্তু এখনো নিশ্চিত নয় তার বাড়িতে আসবে না, কারণ তার বাড়িতে ও আসতে পারে, এটা তাকে ধরে নিতে হবে। আজকের ও যদি প্রতিবাদ করছে, আমি যদি না সামিল হতে পারি, কালকের আমার বিপদও আসবে, সমানভাবে আসবে। এখন থাকে যদি আমরা একসঙ্গে আন্দোলনটা না করতে পারি, আমাকে চিনে নিতে হবে আমার শত্রুকে, তাহলে আমার শত্রুকে তাকে দমন করতে হবে, তাকে দেশ ছাড়া করতে হবে, তাকে যতক্ষণ না নিঃশেষ করব ততক্ষণ বাংলা, বাঙালি কেউ শান্তিতে থাকবে না। আমরা বুঝতে পারছি বাংলায় আজকের বাঙালির চেয়ে বেশিরভাগ অন্য জাতের লোকে, মানে অন্য ভাষার লোকেরা বেশি গিজগিজ করছে, দেখতে পাবেন। তারা এখানে ভোটার তালিকায় নাম তুলছে আর আমাদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এই কৌশলে বিজেপি বাংলাকে কিন্তু দখল করে নিচ্ছে। এইটা ধরে নিয়ে যতক্ষণ না বাঙালি রাস্তায় নামবে, বাঙালির ভবিষ্যতে প্রচুর কষ্ট আছে, এটা ধরে নিতে হবে। যাই হোক, আমি আর বেশি কথা বলছি না, মানিক বাবু বক্তব্য রাখবেন, অনেকেই বলবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি ময়দানে লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। আপনাদের সামনে এখন বলবেন দামাল বাংলার আরেকজন কনভেনার প্রফেসর সৈকত ভট্টাচার্য। নমস্কার, আদাব।
তো আমি সবার আগেই যেটা বলবো, আমরা যেন সবার আগে যে মনে করি আমাদের এখনকার যে রাজ্য সরকার আছে তাদের যে শাসক পার্টি তৃণমূল কংগ্রেস, সে যখন ক্ষমতায় এসেছিল সে মূলত একটা আন্দোলন করে ক্ষমতায় এসেছিল। সেটা হলো ইন্ডাস্ট্রির জন্য জোর করে কৃষকদের যে জমি নিয়ে নেওয়ার এগেনস্টে একটা আন্দোলন করে। অ্যাকচুয়ালি এই আন্দোলনটা এই জন্য তৈরি হয়েছিল কারণ আমরা মূলত ওয়েস্ট বেঙ্গলে স্বাধীনতার পর থেকেই এক ধরনের শিল্পায়ন দেখছি, যে শিল্পায়নে আস্তে আস্তে দেখা যাচ্ছে বাঙালির সংখ্যা সেই সমস্ত শিল্পোন্নত জায়গা থেকে আস্তে আস্তে করে কমে যায়। চাকরি করে বিহারি, আর হলো গিয়ে ওমার যে ব্যবসা করে মারোয়ারি গুজরাটিরা, আর হলো বাঙালি আস্তে 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 সংকুচিত হয়ে শেষ হয়ে যায়। আসলে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন এই রকমের শিল্পায়নের বিরুদ্ধে একটা বিশাল বড় একটা কিনা যে বিদ্রোহ ছিল। এখন এই বিদ্রোহটাকে শেষ পর্যন্ত একেবারে চূর্ণ বিচূর্ণ করার জন্য এখন যেটা তৈরি করা হয়েছে সেটা হলো এসআইআর, যেটা কিনা বকলমে আসলে এনআরসি। এখানে আসল উদ্দেশ্য হলো বাংলায় যেহেতু একটা বিপুল সংখ্যক মানুষ আছে যারা কিনা ওপার বাংলা থেকে এসেছে এবং যাদের অধিকাংশটাই হলো হিন্দু, এবং তারা ওপার বাংলা থেকে এসেছে মূলত ওমার অবৈধ পথে, এবং এই জায়গাটাকে কেন্দ্র করেই তাদেরকে যাতে কিনা ডিসিটিজেনাইজ করা যায়, তাদের কিনা বেনাগরিক করা যায়, সেই জন্যই এই এসআইআর চালু করা হয়েছে। আমরা জানি যে সদ্য আসা যে সমস্ত ওপার বাংলা থেকে আসা হিন্দুরা আছে এরা তো প্রায় প্রত্যেকে বেনাগরিক হতে চলেছে, এবং সে কথাটা কিছুদিন আগে আর্য লাল সিং আর্য গতকালই এ কথাটা ক্লিয়ার করে দিয়েছে যে বাংলাদেশি যারা অবৈধ পথে এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং তারা কিনা যে মতুয়া হোক, হিন্দু হোক অথবা মুসলমান হোক, এরা কখনোই যে ভোট দানের উপযুক্ত নয়। তো সুতরাং এদেরকে শেষ করা হচ্ছে, এবং একই সঙ্গে মুসলিম ভোট ব্যাংক যারা কিনা আসলে তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক বলে বিবেচিত, এদেরও একটা অংশকে নামের অছিলায় অর্থাৎ কিনা যে 2002 এর লিস্টে হয়তো তার হয়তো আলী ছিল, কিন্তু পরে যে এখন দেখা যাচ্ছে যে পরে তার যে সার্টিফিকেটটা হয়েছে তার ছেলের যে জন্ম সার্টিফিকেট হয়তো আলীটা নেই, এটাকে কেন্দ্র করে তার ছেলেকে এখন প্রমাণ করতে বলা হচ্ছে উনি যে ওর বাবা। এবং এইভাবে একটা বিপুল সংখ্যক মানুষ যাতে এবারে ভোটদান থেকে বিরত করা যায় সেই চেষ্টাই হচ্ছে। এবং আমাদের ধারণা এরপর হয়তো আরো যেটা করা হবে, ইউপি, বিহার, রাজস্থান থেকে প্রচুর লোককে আমাদের যে এসআইআর লিস্টে জোর করে ঢুকিয়ে দেওয়া হবে। এবং এভাবে কি করা হবে, প্রথমে বাংলার যে হলো গিয়ে যে ভোটাধিকারটা কেড়ে নেওয়া হবে, এবং এরপর বাংলাকে পুরোপুরি ভাবে যে দখল করা হবে। আমরা জানি একই সঙ্গে বাংলার যদি ভোটারের সংখ্যা কমিয়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিকভাবেই ডিলিমিটেশনের পরে, যেটা কিনা 2026 থেকে 29-এর মধ্যে হবে, সেখানে বাংলার যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকটাই কমে যাবে, এবং এটার ফলে অনিবার্যভাবে যেটা হবে বাংলার কোনো আর ভয়েসই থাকবে না সেন্ট্রাল গভর্নমেন্টে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা প্রত্যেকে জানি নিয়ন্ত্রণ করে গুজরাটি মারোয়ারি পুঁজি এবং একই সঙ্গে হিন্দিভাষী ভোট ব্যাংক, এবং এই হিন্দিভাষী ভোট ব্যাংক এবং গুজরাটি মারোয়ারি পুঁজি তখন ইচ্ছা মতো তার কেন্দ্রীয় সরকারের যে নিয়ম বানিয়ে বাঙালিকে সম্পূর্ণভাবে শোষণ করে নিষ্পেষিত করে একেবারে রেড ইন্ডিয়ান অথবা প্যালেস্টিনিয়ান জাতির মতো একেবারে উগড়ে পুরো শেষ করে দেবে। এটা এক ধরনের আদি পুঁজির সঞ্চয়, আর কিছুই না। এবং এর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রামেও যেমন আন্দোলন হয়েছে সেরকমই আন্দোলন আবারও শুরু হচ্ছে এবং হবে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে বাঙালি শেষ পর্যন্ত জিতবে। দামাল বাংলার একটাই শাখা, সেটা হুগলিতে যিনি আছেন মানুষ আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের দামাল বাংলার কনভেনার হুগলির দায়িত্বে মানুষ, তার অভিজ্ঞতায় বলবে এদের মানুষরা তথাকথিত নিম্নবর্ণের মানুষদের কি বিপদ হতে চলেছে, প্র্যাকটিক্যাল কিছু ছোট্ট করে কিছু কথা উনি বলবেন। সবাইকে নমস্কার সবাইকে। মূলত এপার বাংলার মানুষের এই এসআইআর এর বিপদ সম্বন্ধে বলতে গেলে আগে এসআইআর এর শুরু থেকে শুরু করতে হবে, নাহলে এপার বাংলার মানুষের বিপদ কিভাবে এগিয়ে আসছে এটা বোঝা যাবে না। দেখুন, শুরুতে নির্বাচন কমিশন এসআইআর যেভাবে শুরু করেছিল এবং যে কথা বলে এসআইআর শুরু করেছিল, এই রাজ্যের যারা আমরা দেখেছি এসআইআর এর পক্ষে সব থেকে বেশি সওয়াল করেছিল। তারা বলেছিল যে বাংলার যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানে ভর্তি হয়ে গেছে, এবং সেই রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান যারা অবৈধভাবে আমাদের দেশে খাদ্য খাচ্ছে, আমাদের দেশের জমি দখল করে নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটে জিতছে। অর্থাৎ এদেরকে ভোটার লিস্ট থেকে সাফাই করতে হবে।
যার জন্য এসআইআর দরকার। এবং এই এসআইআরটা নিয়ে তখন এমনভাবে প্রচার হয়েছিল, এদেশীয় যারা হিন্দু মূলত এবং পূর্ববঙ্গ থেকে আসা ধর্মীয় নিপীড়নের কারণে যারা হিন্দু, যেটা তন্ময়দা বলছিলেন যে হাল ফেলে এসছে, অবৈধভাবে এসছে, যারা এক কাপড়ে পালিয়ে এসছে তাদের পক্ষে তো আর পাসপোর্ট করে আসা সম্ভব হয়নি। এটা আপনি 1947 সাল থেকে ধারাবাহিকভাবে দেখবেন। তো স্বাভাবিকভাবে ওই কাঁটাতারের বেড়ার নিচেই বা দালাল ধরে ম্যানেজ করে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে দেওয়ার জন্য। কারণ দেশটা যখন ভাগ হয়েছিল, এই একদম নিম্ন শ্রেণীর যারা হিন্দু, উদ্বাস্তু, মতুয়া, নমস্কৃত, তাদেরকে জিজ্ঞেস করে বা ওপার বাংলার যা মুসলিম কারোর কাছে জিজ্ঞেস করে তাদের মতামত নিয়ে ভোট করে কিন্তু দেশভাগ হয়নি। দেশভাগ কয়েকজন রাষ্ট্রনেতা করেছে। স্বাভাবিকভাবে যারা মুসলিম নির্যাতনে, উগ্র মৌলবাদীদের নির্যাতনে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিল, তারা এই যে প্রচার, রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, বাংলাদেশি মুসলমানদের ভোটার লিস্ট, এটা তাদের কাছে খুব ভালো লেগেছিল। এবং এই বাংলারও যারা হিন্দু তাদেরকেও এটা খুব ভালো লেগেছিল যে হ্যাঁ, এসআইআরটা তাহলে বাংলায় দরকার আছে। এবার যত এসআইআর করতে করতে সামনের দিকে এগিয়েছে, যেটা দীপকদা এখানে বক্তব্যে বলে গেলেন, যে এসআইআরটা যখন শুরু হয়েছিল, ইনুমারেশন ফর্ম দেওয়ার সময় কিন্তু নির্বাচন কমিশনও কখনোই বলেনি যে যাদের লিঙ্ক আছে বাপ ঠাকুরদাদার সাথে 2002 সালের সাথে 2025 সালের ভোটার লিস্টের, তাদেরকে এসআইআর এর শুনানিতে ডাকা হবে, তাদের কাছে কাগজ চাওয়া হবে। যে এসআইআরটাই যে আসলে এনআরসি, এটাই কাগজ চাওয়াটা, এই নাগরিকত্ব পরীক্ষা এটা প্রমাণ করে, যেটা মানিকদা বিস্তারিত বলবে। তো আমি এখানে বলছি যে এসআইআর এর কারণে যেভাবে নাগরিকত্ব যাচাই হচ্ছে, পূর্ববঙ্গের হিন্দুরা কিন্তু বড় অংশ, 90% হিন্দু বিপদের মধ্যে আছে, যারা বাপ ঠাকুরদাদার লিঙ্ক দেখাতে পারবে না এই মুহূর্তে। এবং নির্বাচন কমিশন, ভারতের সরকার সবাই বলেছে যে এরপরে জনগণনা হবে, তারপর এনআরসি হবে। তো এনআরসির প্রাথমিক ধাপ কিন্তু এই এসআর এর মাধ্যমে কমপ্লিট করে নিল নির্বাচন কমিশনকে শিখণ্ডী করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। এবং সেই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে এই এসআর এই মুহূর্তে কিন্তু পূর্ববঙ্গ থেকে আসা হিন্দুরা বড় অংশ বিপদে আছে, যারা লিঙ্ক দেখাতে পারবে না। এসআর এর যে নিয়ম, এবং যারা বাকি থাকলো, যাদের লিঙ্ক দেখালো 2002-এর, তারা কিন্তু পরবর্তী সময় তাদেরকে কিন্তু এনআরসিটা যখন অফিসিয়ালি শুরু হবে, তারা কিন্তু সম্পূর্ণ বিপদের মধ্যে, যেটা মানিকদা তার বক্তব্যে বলবেন। কিন্তু এই মানুষগুলো এই মুহূর্তে বুঝতে পারছে যে আমরা বিপদে আছি। এবার এপার বাংলার যারা হিন্দুরা আছে, তারা বিপদে কিভাবে? আমি যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আমি আজকে এখানে দামাল বাংলার একজন কার্যকর্তা। যেহেতু এই এসআর সংক্রান্ত মানুষকে রিলিফ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ব্লকে ঘুরতে হয়, বিভিন্ন ক্যাম্পে আমাদের যেতে হয়, সেখানে আমাদের বাস্তব যে অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি, যে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দুরা তারা তো বিপদের মধ্যে আছেই। এই এসআর এর নিয়ম যদি পরিবর্তন, নির্বাচন কমিশন এই জায়গায় যদি ইতি না করে, কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই সরকার যাদের ভোটে নির্বাচিত হয় বেশিরভাগ, এই বাংলায় সাংসদ পেয়েছে, বিধায়ক পেয়েছে, তারা যদি এই মুহূর্তে না থামে, তাহলে কিন্তু তাদেরকে বাঁচানোর ভগবানেরও ক্ষমতা নেই, যে নিয়মে এসআর হচ্ছে। এবং এই আইআর যখন হয়েছিল, এর আগেও নির্বাচন কমিশন বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 2002 সালে এসআর হয়েছে, 2002 সালে কিন্তু এসআর হয়নি। যোগেন্দ্র যাদবের হাতে যে নির্বাচন কমিশনের গাইডলাইন আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, কমিশন পেশ করেনি, বলেছে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে স্পষ্ট নাগরিকত্ব যাচাই নির্বাচন কমিশনের কাজ নয়। বিএলওরা বাড়ি বাড়ি যাবে, কে জীবিত, কে মৃত, কে ট্রান্সফার হয়েছে, কে নতুন ভোটার, এই কাজটা করবে। নির্বাচন কমিশন কখনো নাগরিকত্ব যাচাই করতে পারে না, স্পষ্ট গাইডলাইন। কিন্তু এই নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার এটা কিন্তু করছে, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক। এবং সুপ্রিম কোর্ট সেটা বলার চেষ্টা করেছে বিভিন্ন, সেটা মানিকদা বলবে। তো ঘটনা হলো এই মুহূর্তে যে নাগরিকত্বের যে যাচাই যে কাজটা চলছে, এসআর কে সামনে রেখে, তাতে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দুরা বড় অংশ বিপদে। এবার এই বাংলার হিন্দুরা তারা কিভাবে বিপদে? আমি যেটা দেখেছি, ধরুন 2002 সালের যে লিঙ্ক দেখাতে বলেছে, বংশ পরম্পরায় এই ভারতবর্ষের ভোটার, তারা 2002 সালের আগে তার বাপ ঠাকুরদাদা মারা গেছে, অথচ 1947 সালের আগেও তারা এই দেশে বসবাস করতো। এই মুহূর্তে 2002 সাল থেকে 1952 সালের যে লাস্ট ভোটার লিস্ট, প্রথম স্বাধীন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে ভোটার লিস্টটা ওরা নেটে টানিয়ে রেখেছে, এর মাঝখানে কোনো ভোটার লিস্ট আপনি নেটে দেখতে পাবেন না। 2002 সাল যদি নির্বাচন কমিশনের এসআর এ কাট অফ ডেট হয়, তাহলে তার আগে সমস্ত ভোটার লিস্ট ওপেন রাখা দরকার ছিল মানুষের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশনের কাজ বেশি মানুষকে কি করে ভোট দেওয়া যায়, যেটা বিগত দিনে বিভিন্ন নির্বাচন কমিশনাররা করেছে। গত দুদিন আগেও একজন নির্বাচন কমিশন, লাতিকা না কি নাম, উনিও বলেছেন, তার আগে রাকেশ সামথিং কি নাম ছিল, তিনিও বলেছেন যে এটা নির্বাচন কমিশনের কাজ নয়, নাগরিকত্ব যাচাই। তো সেক্ষেত্রে যদি মনে করতো নির্বাচন কমিশন বাংলায় বেশি মানুষের নাম বা ভারতবর্ষে বেশি মানুষের নাম আমরা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করবো যারা বৈধ,
তাহলে এই যারা বৈধ 2002 সালের আগেও যারা বসবাস করতো এই ভারতবর্ষে, বা 47 সালের আগেও যারা বসবাস করতো, বা 52 সালের পরে যাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের ভোটার লিস্টগুলো ওয়েবসাইট থেকে আউট করে দেওয়া, ওয়াশ আউট করে দেওয়া কেনা হলো। এখন আপনি খুঁজলে আপনার পরিবারের বাপ ঠাকুরদাদার দেখা গেল 95 সালে ভোট দিয়েছে, 95 সালে ভোটার লিস্ট আপনি দেখাতে পারবেন না। তো 2002 সালের আগে কেউ ভোট দিয়েছে, দেখা গেল 2002 সাল বা 1 সালের ভোটটা দেয়নি, স্বাভাবিকভাবে 2002 সালের যে লাস্ট ভোটার লিস্ট যেটা নির্বাচন কমিশনের আছে, সেই ভোটার লিস্টের সাথে বাপ ঠাকুরদাদার নাম দেখাতে পারবে না। আমি চাইলে দেখাতে পারবো না, আপনি চাইলে দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবে এই সময় লিঙ্ক দেখাতে পারছেন একটা বড় অংশের মানুষ, অথচ এই ভারতবর্ষের প্রাচীন নাগরিক, বৈধ নাগরিক, তারা বৈধ ভোটার, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, কোন বৈধ ভোটারের নাম যাদের 25 সালে নাম আছে এবং 24 সালে যারা ভোট দিয়েছে, যারা প্রধানমন্ত্রী নির্বাচন করছে, সাংসদ নির্বাচন, তাদের নাম বাদ দেওয়া যাবে না। তো এই অংশের যারা ভোটার, যারা লিঙ্ক দেখাতে পারছে না, অথচ তার আগে ভোট 2002 সালের আগে ভোট দিয়েছে, তারা কিন্তু এই এসআইআর বাদ পড়বে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এবং তাদের এমনও অনেকে আছে যে আমি পেয়েছি বিভিন্ন জায়গায়, ফিজিক্যালি প্রেজেন্ট পেয়েছি, তাদের কাছে মাধ্যমিকের সার্টিফিকেট নেই, যেটা সুপ্রিম কোর্ট বলে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করতে হয়েছে আর কি, তাদের কাছে মাধ্যমিকের সার্টিফিকেট নেই, তার বাবা সরকারি চাকরিজীবী, কিন্তু 2002 সালে আগে সরকারি চাকরিজীবীদের একটা প্রবণতা ছিল, ওই ভোট দিয়ে কি হবে, ভোট দেয়নি, ফলে 2000 সালে নাম আসেনি, 2002 সালের পরে মারা গেছে। তো স্বাভাবিকভাবে এই মানুষগুলো, এরকম একটা বড় অংশের মানুষ, তারা কিন্তু ভোটার লিস্টে তাদের নাম থাকবে না, ফাইনাল ভোটার লিস্টে, অথচ 2002 সালে তারা ভারতবর্ষে ভোট দিত। কিন্তু যদি এই ভোটার লিস্টগুলো সিজ না করে ওপেন থাকতো, তাহলে কিন্তু এই মানুষগুলো বিপদে পড়তো না, একটা বড় অংশের, সংখ্যাটা কম নয়। একই সাথে আপনার সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, সেটা গ্রহণ করা হবে, করতে হবে নির্বাচন। এখন পর্যন্ত কোনো নির্দেশ নিচে নামেনি, আজকের দিন পর্যন্ত, এই সময় পর্যন্ত কোনো নির্দেশ নামেনি। এবং নির্দেশ আদৌ নামবে কিনা কিন্তু সন্দেহের বিষয়, কারণ আমরা 100 দিনের কাজ নিয়ে দেখেছি, সুপ্রিম কোর্ট বলার পরেও তারা 100 দিন কাজ চালু করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট আপনি গ্রহণ করতে বলছেন, কিন্তু কেন প্রাইমারি স্কুলে পড়েছে সেই কাগজ গ্রহণ করা হবে না? কেন আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে এই ভারতে, এই বাংলায় নিরক্ষরতা দূরীকরণ হয়েছে, তার মানে প্রমাণ করে যে শিক্ষিতরা কম ছিল, তখন ড্রপ আউটের পরিমাণ বেশি ছিল। বেশিরভাগ বাবা তার ছেলে মেয়েকে ক্লাস 5-6 পড়িয়ে স্কুল ছাড়া করিয়ে দিত, তারা মাধ্যমিকের সার্টিফিকেট কোথায় পাবে? তাদের পক্ষে তো মাধ্যমিকের সার্টিফিকেট দেখানো সম্ভব না, আবার লিঙ্কও দেখাতে পারবে না অনেকে, যারা 2002 সালের আগে মারা গেছে। তো এই মানুষগুলো কিন্তু বিপদে পড়বে এই সার কারণে, যাদের ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে না। এই বাংলার যারা প্রকৃত ভূমিপুত্র, ক্ষেত্রপাল, রুই দাস, বাউল দাস, মুর্মু, বাগদি, এরা তো প্রকৃতিগত কারণে নাগরিক, যাদের অনেকের কাছে কোনো কাগজই নেই, কাগজ সংরক্ষণ করতে তারা জানে না। তো সেই মানুষগুলো কিন্তু এই এসআইআর যে নিয়ম, তারা কিন্তু একটা বড় অংশ বিপদের মধ্যে আছে। এবং এই মানুষগুলো ফাইনাল ভোটার লিস্টে কিন্তু নাম থাকবে কিনা, এটা একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে এই এসআইআর। এই এসআইআরটাই যে নাগরিকত্ব যাচাই করছে, এটাই যে এনআরসি, এটা কিন্তু তার জ্বলন্ত। এবং এই এনআরসিতে বহু মানুষ, কয়েক লক্ষ মানুষ, কি কোটি মানুষ, তারা কিন্তু নাগরিকত্বহীন হতে চলেছে, যেটা আমরা এই এসআইআর এর যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমে আমরা দেখেছি। এখানে আমাদের 3 জন সাথী বসে আছেন, কনভেনার সুজয় কোবরা, রবীন্দ্রনারায়ণ তালুকদার এবং গৌতম শিকদার। রবীন্দ্রনারায়ণ তালুকদার, সুজয় কোবরা, শিখা, এরা আমরা এই কথা মানুষকে বলতে, জনগণকে জানাতে গিয়ে মার খেয়েছি, রিভলভার নিয়ে তারা করেছে, এরকম ঘটনাও আমাদের আছে। ফলে যেহেতু টাইমটা আমাদের খুবই কম, তোমরা সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে ছেড়ে দেব। সকলকে নমস্কার। আপনারা জানেন এসআইআর মানে এনআরসি গ্রুপের, সেটা সবাই জানেন। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের যাকে বলা যায় এনআরসির ভগবান, এনআরসির যে আন্দোলনের যে ভগবান, এনআরসি এসআইআর যে জলওয়া, এনআরসি এবং এসআইআর যে দিশা দেখাচ্ছে বাঙালিকে, বাংলা এবং বাঙালিকে ধ্বংসের পথ থেকে বাঁচানোর চেষ্টা করছে, সেই মানিক ফকির বক্তব্য দেবে, কারণ বলার মতো টাইম নেই, অনেক কিছু ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে। আপনারা জানেন অনেকেই, আমি 8 বছর ধরে আন্দোলন করছি, 9 বছর হয়ে গেল সেনাবাহিনী তথা কোবরা কমান্ডোতে ছিলাম, আমি এক্স কমান্ডো, আমার নাম সুজয় মণ্ডল। বিশেষ করে বলতে গেলে দিল্লি থেকে আমরা প্রত্যেকটা আন্দোলন করেছি। এবং যে এসআইআর, যেটা যে ঘুরপথে এনআরসি 2019-এ যখন আসামে এনআরসি হয়, সেই ক্ষেত্রে কিছু যদি একজন সেনাবাহিনীকে যদি
19 বছর চাকরি করার পরে সে রিটায়ারমেন্ট হবে, সে যদি বেনাগরিক হতে পারে, তা আমাদের কোনো আশ্চর্যের ভাবার কোনো বিষয় নয়। অতএব বাংলা এবং বাঙালিকে বাঁচাতে গেলে দামাল বাংলার সাথ দিতে হবে, এবং দামাল বাংলার সঙ্গে আন্দোলনে একসাথে হিন্দু মুসলিম ভাইচারা হয়ে মানে আন্দোলন শুরু করে আমরা যাতে সেই বিজেপি তথা এই যে RSS এর হিটলারি সরকারের উপর জবাব দিতে পারি, বাংলার অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারি। এটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। আপনারা জানেন যে দামাল বাংলা একটা ছোট্ট সংগঠন, দামাল অর্থাৎ দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ। আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই বা ছত্রছায়াতে আমরা নই। ভুলবশত অনেকে কেউ আমাদের চটি চাঁদা বলে, কেউ বিজেপি RSS বলে, আসলে হ্যাঁ এগুলো বলে, কিন্তু আজকে ভারতবর্ষে এই যে নাগরিকত্ব বিষয়টাকে প্রথম দামাল বাংলা বলে, মানে আমাদের সংগঠন বলে, আমরা বলি, আমাদের ছেলেমেয়েরা সব গবেষণা করেছে এবং এই নিয়ে আমার নাগরিকত্বের সার কথা বইটা পড়লে দেখবেন সব মিলে গেছে। স্বপনদাও সামনে বসে আছেন আমাদের সংগঠনের। যাই হোক, আমি এখন আমাদের কি করা উচিত, আমার বারবার যেটা মনে হচ্ছে, আপনারা শুনলেন যে SIRটাই NRC, কারণ SIR এর প্রথম পাতা, দুটো পাতা আপনারা জানেন, একটা পাতা ডিক্লেয়ারেশন আর একটা পাতা নিয়ম কানুন। ওই যে নিয়ম কানুনটা লোকে পড়েনি, ফলত মানুষের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন যে বিজেপি MLA অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার, এরা দুজনই প্রচুর পরিমাণে 7 নম্বর ফর্ম নিয়ে এসে অ্যাকচুয়াল বিজেপি থেকে বলে দিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় 7 নম্বর ফর্ম দিয়ে মানুষকে বেনাগরিক করার জন্য। তো অবাক কাণ্ড যে স্বপন মজুমদার নিজে বলছে যে সে 99 সালে এসছে, যেখানে NRCর কাট অফ ডেট 1948 সালের 19 জুলাই। অশোক কীর্তনিয়া নিজে বলছে আমার বাবার 2002 এর নাম নেই, আমাদের 2002 এর নাম নেই। এরা জানেই না যে এরা অবৈধ অনুপ্রবেশকারী। এবং এরা কি করছে, বিজেপিপন্থী, ওরা বিজেপি যেহেতু, ওরা তৃণমূলপন্থী মতুয়াদেরকে দেওয়ার জন্য কাজ করছে 7 নম্বর ফর্ম ফিল আপ করে। টোটাল ব্যাপারটা হচ্ছে এটা, আমার মতে, আমার গবেষণা যেটা বলছে, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল। যদি 7 নম্বর ফর্ম দিয়ে মানুষকে বেনাগরিক করা হয়, তাহলে SIR এর প্রয়োজন কি আছে? তাহলে এই প্রোজেনি ম্যাপিং এর প্রয়োজন কি আছে? তাহলে যে লিঙ্ক করার প্রয়োজন কি আছে? আসলে 14ই ফেব্রুয়ারি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দ্বিতীয় পাতায় যেটা লেখা আছে, অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ 1952 সালের পরে যারা এসছে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে, তাদের ছেলে মেয়েদের বাবা যদি পাসপোর্ট ভিসা আজকের ডেট পর্যন্ত না থাকে বেনাগরিক হবে। এই টোটাল ব্যাপারটা প্রোগ্রামিং করা আছে মেশিনের মধ্যে। ফলে এই প্রোগ্রামিং অনুযায়ী মানুষকে কিন্তু লিস্ট পেরিয়ে যাবে 2014। আর এইটা যাতে মানুষ বুঝতে না পারে, নানা রকম ভাবে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। গতকালকের একটা ভিডিও দেখেছি, সেটা সম্ভবত আসানসোলের একটি লোক একজনের নামে 1000টা SIR নাকি 700 না 800টা 7 নম্বর ফর্ম, একজনের নামে 800টা ফর্ম কেন? আসলে সবটাই নাটক, মানুষ বুঝতে পারছে না। এবং মতুয়া যারা বেনাগরিক হয়ে যাবে, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, তারা লাফালাফি করছে। তারা ভাবছে যে বুঝি আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো নাগরিক হয়েই আছি, এবার তৃণমূলের ভোট কাটার জন্য কিছু লোকের নাম বাদ দিয়ে যায়। টোটালটা একটা পরিকল্পনা। তাহলে মুসলমানদের নামটা বাদ যাচ্ছে কেন? আজকে আমরা বুঝতে পেরে গেছি বাঙালিদের মধ্যে RSS এর স্লিপার সেলের লোক কারা, হিন্দুদের মধ্যে কারা, মুসলমানদের মধ্যে কারা। মুসলমানদের মধ্যে আজকে আমাদের যেটা বৈশিষ্ট্য দামাল বাংলা, আমরা সব কথাটা স্টেট কার্ড বলি। মুসলমানরা 100, 150, 200 জায়গায় সিট দিয়ে ভোট কেটে দিয়ে যাতে বিজেপিকে সহযোগিতা করা যায়, এটার জন্য নামানো হয়েছে
অসংখ্য টাকা খরচ করে হুমায়ুন কবিরকে, এটার জন্য নামানো হয়েছে নওশাদ সিদ্দিকীকে, এটার জন্য নামানো হয়েছে কালকে রুহুল আমিনকে দেখলাম, সেও একটা পার্টি করছে। পূর্ব মেদিনীপুরে তার কিছু পেনিট্রেশন আছে, অনেক লোক তার বন্ধু, মানে ওকে সমর্থন করে, সেও একটা পার্টি করে কিছু জায়গায় ভোট দেখছে। মানে মজাটা হচ্ছে ঠিক বাঙালির যখন সবচেয়ে বিপদ, যখন বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, কৃতদাস বানানোর চেষ্টা করছে, তখন কিন্তু মুসলমান নেতারা তারা লাফালাফি করছে ক্ষমতা নেওয়ার জন্য। আসলের গল্পটা কোথায় আমরা দেখেছি। আমার একটা বই বেরোচ্ছে কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে, ভাইজান মুখ্যমন্ত্রী। সেখানে তলায় লেখা আছে যে ওয়াকফ ষড়যন্ত্রের গবেষণাধর্মী বিভীষণনামা। আমি ডকুমেন্ট দিয়ে দিয়ে দেখিয়ে দেবো যে ওয়াকফের মামলায় পুরোপুরি হেরে গেল, মুসলমানদের হারিয়ে দিল, এরা বলল জিতে গেছি। একজন উকিল অ্যাডভোকেট নাম করা ফিরদৌস শামীম, তিনি দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গকে তুলে দেওয়ার জন্য বিজেপির হাতে। তার ঘনিষ্ঠ নওশাদ সিদ্দিকী। আপনারা পড়বেন ভাইজান মুখ্যমন্ত্রী, দেখবেন বেইমানি কাকে বলে। আমি প্রত্যেকটা তথ্য ডকুমেন্ট দিয়ে 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 এটা প্রচার করব, আমি দেখাবো। সেই জায়গা থেকে বাঙালি শেষ অবস্থায়, জানি না বাংলা থাকবে কিনা। আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্রেনে বাসে অনেক দেখবেন হিন্দি ভাষাভাষীর লোকজন দেখছেন। হিন্দি বলা মানুষরা আমাদের শত্রু না, আমাদের মিত্র। হিন্দুই বলুক, উড়িয়াই বলুক, তামিলই বলুক, যারা বাংলায় বাস করছেন দীর্ঘদিন ধরে বাঙালি। কিন্তু আজকের ট্রেনে বাসে যে হিন্দি বলা মানুষজনের আচরণগুলো দেখলেই বুঝতে পারবেন ওদেরকে নতুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এসআইআরে প্রচুর বাঙালিকে বাদ দেওয়া যেমন হবে, সৈকত সেরকম যেটা বললো, অসংখ্য লক্ষ লক্ষ গুজরাটি, মারোয়ারি, বিহারি বাংলা বিরোধীদের কিন্তু 6 নম্বর ফর্ম দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলার সুজলা সুফলা বাংলাকে ধ্বংস করতে, দখল করতে। আপনারা জানেন বর্গী হাঙ্গামা করেছিল, হাতে গৈরিক পতাকা নিয়ে ঘোড়া ছুটিয়ে একদিন নাগপুর শহর থেকে। সেই বর্গীর হাঙ্গামা, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। আমাদের বাংলার মুসলমান সমাজ, হিন্দু সমাজ আলীবর্দী খাঁ নবাবের নেতৃত্বে আমরা সেবার রক্ষা পেয়েছিলাম। কিন্তু আজকের আরএসএস, বিজেপি যে বর্গী, এদেরই উত্তরসূরি। তার হাত থেকে বাঙালিকে বাঁচতে গেলে আমাদের একত্রিত হতে হবে। দেখুন, আমরা কোনো পার্টির নই, কিন্তু আমরা আমার বাচ্চাটাকে আমি ব্যক্তিগত, বা প্রত্যেকটা মানুষই ব্যক্তিগত মানুষ। ব্যক্তি থেকে একটা সমষ্টি, একটা সমাজ, একটা রাজ্য, একটা দেশ। আমার বাচ্চাকে বাঁচাতে আমি যে পার্টিই করি, আমি যাকেই সমর্থন করি, আমাকে উদ্যোগ নিতে হবে আমার বাচ্চাটা কি করে বাঁচবে, আমার বুড়ো মা বাবা বাঁচবে কি করে, আমার বাড়িটা কি করে বাঁচবে, আমার বাংলা বাঁচবে কি করে। এই জায়গায় এখন আমরা কাকে ভোট দিয়ে, যদি ভোট হয়, ভোট হবে কিনা জানি না, কারণ একটা বুথে 1000 লোকের মধ্যে যদি 800, 600, 700 বাতিল হয়ে যায়, তাহলে ভোট সম্ভব নয়। তাহলে কিছু একটা ঘটনা ঘটবে। আর কেন্দ্রীয় সরকার চাইছে এপ্রিল মাসে 14 ফেব্রুয়ারি মূল লিস্ট বার করার আগে একটা রাষ্ট্রপতি শাসন জারি করে তার মধ্য দিয়েই সিআরপিএফ দেখিয়ে মস্তানি করে লিস্টটা বের করা, যাতে মানুষ আন্দোলন করতে না পারে। এটা ওদের প্ল্যানিং। কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে আমাদের অনেকেরই ইচ্ছা আছে একটা রাজনৈতিক দল করব। সত্যি মুসলমানরা বঞ্চিত, বাংলাতে নানা রকম ভাবে মুসলমানদের উপর নানা রকম অত্যাচার, মুসলমানরা আলাদা দল করতেই পারে। কিন্তু আজকে এই সময় বাঙালি হতে হবে, বাংলাকে রক্ষা করার জন্য, না হলে আমার সন্তানকে আমরা বাঁচাতে পারবো না। আমি এই জায়গাতে বলবো যে দেখুন, কয়েকদিন আগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিন্তু মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করছি না, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়েছিলেন। আমাদের মাথায় এমন গোবর ঢুকে আছে, আমরা সেই ইঙ্গিতের অর্থটা বুঝতে পারিনি। উনি বলছেন উদ্বাস্তুদের জন্য, মতুয়াদের, বলছে তোমরা তোমাদের অধিকার আদায় করে নাও। এটার মানে কি? তার মানে উনি একটা ইঙ্গিত পেয়েছেন কি হতে চলেছে, তাই তোমরা লড়াইয়ে নামো। আর কিভাবে বলবেন? তিনি বলছেন যে এপারের যারা মানুষ,
তারা রেডি হন জিনিসপত্র নিয়ে রেডি। উনি কি ব্যাগপত্র নিয়ে নিতে বলেছেন নাকি পেন কলম নিয়ে নিতে বলেছেন? অর্থাৎ উনি একটা ইঙ্গিত দিয়েছেন। তাহলে বাংলার সবচেয়ে বিপদের দিনে যখন বাঙালি শেষ হতে বসেছে, বাংলা ধ্বংস হতে বসেছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আগের মতো আবার জননেত্রী হয়ে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে বুকে। আমি হতে পারি আইএসএফ, আমি হতে পারি অন্য পার্টি, আমি হতে পারি কংগ্রেস, আমি হতে পারি সিপিএম, কিন্তু আমার বাংলাকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে আমি চাইবো আমার নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে রক্ষা করুক। তাই বাংলা আজকে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে শাখা করতে চায়, জেলায় জেলায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কাল পরশু আমাদের অন্যতম কনভেনার দীপক একটু প্রচার দিয়ে দেবে, আপনারা সবাই জানবেন। শিখাকে ফোন করবেন, আমরা একটা প্ল্যান করে দেবো। খুব তাড়াতাড়ি সংগঠনগুলো তৈরি করে ফেলতে হবে, রেডি হওয়ার জন্য। ওই যে একটা কথা, রেডি, প্রস্তুত, জিনিসপত্র নিয়ে, আমাদের জিনিসপত্র নিয়ে প্রস্তুত হতে হবে। উদ্বাস্তু ভাইদের জন্য আমি বলতে চাই, এতদিন ওদের হয়ে লড়াই করেছিলাম, ওরা আমাদের গালাগালি দিয়েছে। মনে করুন একটা বাঁধ জল ঢুকে যাচ্ছে, ফারাক্কার জল ছেড়ে দিয়েছে, তখন বাঁধটাকে আমরা সবাই রক্ষা করার চেষ্টা করি, কিন্তু বাঁধটা যখন ভেঙে যায় তখন সবাই মনে করে আমার গ্রামটা কি করে বাঁচবে। তো আমরা কি করে বাঁচবো সেটা চেষ্টা করব। আর উদ্বাস্তু ভাইরা যদি নিজেরা লড়াই করে বাঁচার জন্য, আমাদের যদি সহযোগিতা চায়, সবচেয়ে আগে আমরা যাব তাদের পাশে, কিন্তু লড়াইটা তাদের হয়ে তাদের করতে হবে, তা না হলে তাদের পাশে আমরা যাব না। তাই আমি বলছি, যা সিচুয়েশন হয়েছে, মুখ্যমন্ত্রীর যে ইঙ্গিত আমরা পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, ইঙ্গিত দিচ্ছে, তাতে প্র্যাকটিক্যালি আমাকে কেউ চটিচাটাই বলুক, বিজেপিই বলুক, কিচ্ছু যায় আসে না। আমরা কি বলছি, কি বলেছি এতদিন, সেটাই বড় কথা। সেই জায়গা থেকে আবার বলছি যে যেভাবে এতদিন আমাদের বিশ্বাস করেননি, এখন বলছেন যে না আমরা ভুল করেছিলাম, আবার বলছি আমাদের কথাটা বিশ্বাস করুন। এবং এই যদি নির্বাচন হয়, না হওয়ার চান্স বেশি, তাহলে এই নির্বাচনে বিজেপি নামক আমাদের জাতির শত্রুকে, মানবতার শত্রুকে, আরএসএস এর নামে ভয়ঙ্কর নরখাদককে চিরকালের জন্য ভারত থেকে তাড়া করার জন্য, বিশেষ করে বাংলা থেকে তাড়া করার জন্য আমরা সকলে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সামনে চাই। তার লড়াই, তার সৈনিক হয়ে আমরা বাংলার কোটি কোটি মানুষ একত্রিত হয়ে লড়াই করব। দেখি আরএসএস, বিজেপি আমার বাংলাকে, আমার সন্তানকে, আমার বাড়িকে, আমার মা বাবাকে, আমার পরিবারকে কিভাবে কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, কিভাবে আমাদের ডিটেনশন ক্যাম্পে ভর্তি পাঠায়। এই কারণে দামাল বাংলা আমরা সবাই একমত হয়ে বলছি, এই ভোট যদি বাই চান্স ভোট হয়, এই ভোটে আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দলকে পূর্ণ সমর্থন করছি। এতে কোনো লুকোছাপা নাই। আমরা জ্ঞানত ভাবনা চিন্তা করে, বাংলার কথা ভেবে, বাঙালির কথা ভেবে, বাঁচার কথা ভেবে আমরা তার নেতৃত্বকে সমর্থন করছি।